আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আজকে ঐক্যমত কমিশনের যে দ্বিতীয় পর্বের যে তৃতীয় দিনের সংলাপ, সারাদিন সেই সংলাপটা শেষ করলাম এবং সেটা নিয়ে আমাদের দলের পক্ষ থেকে যে পর্যালোচনা, আমাদের যে ফিডব্যাক, সেগুলো নিয়ে কথা বলবো আমাদের দলের মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিবুদ্দিন হোসেন ভাইয়ের সঙ্গে। সাথে আছে আমি দিদারুল ভূঁইয়া। তো হাসিব ভাই, কি অবস্থা, কেমন আছেন? কেমন গেল আজকের দিন? শুরুতে আজকের দিনের একটা বিশ্লেষণ হচ্ছে যে গত 2 দিনের আলোচনায় বলেছিলাম যে আমরা প্রচন্ড আনন্দে ছিলাম যে এই ধরনের পরিবেশের ভিতরে একটা আলোচনা হচ্ছিল, যে পরিবেশে আপনার বাংলাদেশের রাজনৈতিক দলরা মিলে আসলে এই দেশকে কোথায় নেওয়া দরকার সেই বিষয়ে, মানুষের কল্যাণ কি হবে সেই বিষয়ে একসাথে মিলে আলোচনা করছিলাম। তো সেটা নিয়ে খুব আশাবাদী ছিলাম। এবং আপনি বলতেছিলেন যে এটা একটা যুগান্তকারী ঘটনা, যে আমরা আসলে এক ধরনের গণপরিষদ মতো একটা আলাপের মধ্যে আছি। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বহুদলীয় আলাপ আলোচনা, 72-এর ব্যাপারটা কিছুটা পড়েছে, কিছুটা ছিল, বাট এই প্রথম এতগুলি দল মিলে আসলে কথা 30টার মতো দল, এবং বোঝা যাচ্ছিল যে সবাই একসাথে মিলে চিন্তা করছিলাম যে আসলে যে কোনো একটা ইস্যু নিয়ে যখন কমিশন তুলছিলেন তখন যে এটা আসলে কি হওয়া উচিত, সবাই কথা বলছিল যে কোনটা আসলে বেশি ভালো, এবং দেখা যাচ্ছিল তার ফলে বেশ দ্রুতই ঐক্যমত্যে চলে আসছে। বাংলাদেশ নিয়ে যে একটা বদনাম আমাদের সবসময় আমরা করি, রাজনীতিবিদরা একজন আরেকজনের ছায়াই দেখতে পায় না, সেখানে দেখা যাচ্ছিল যে একসাথে মিলে আমরা আসলে একটা সমাধানের দিকে পৌঁছে যেতে পারছিলাম। হাউস আসলে বোঝা যাচ্ছে। গতকালকে আমরা 70 অনুচ্ছেদ নিয়ে একটা ঐক্যমতে আসতে পেরেছি। একটা ঐতিহাসিক ঘটনা, কিন্তু 70 অনুচ্ছেদ কিন্তু দুঃখজনক হচ্ছে আজকের দিন শেষে আমাকে বলতে বাধ্য হচ্ছি যে আজকের পরিবেশটা সেরকম ছিল না, কোনো একটা অজানা কারণে। আমরা দেখছিলাম যে কিছু কিছু বিষয়ে বা প্রত্যেকটা বিষয়েই আপনার কিছু কিছু মানুষ তারা আপনার খুব পরিষ্কারভাবেই কিছুই করার প্রয়োজন নাই, সেই মনে হলো যে সেই বিশ্বাস নিয়ে ওনারা কথা বলছে। মানে গণ অভ্যুত্থানের পরে যখন আমাদের সুযোগ হয়েছে যে নতুন একটা বাংলাদেশ আমরা গড়বো, না, এটা তো সংস্কার কমিশন, সবাই তো সংস্কার কমিশনে তাদের সংস্কার প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু তারা কেমন জানি মনে হলো যে আগের থেকে ঠিক করে এসেছিলেন যে সব কিছুতেই না বলবে। শুধু তা না, মনে হচ্ছিল যে কোনো একটা ছুতায় যদি একটা গন্ডগোল করা যায় সেটাই করে, সেটাই হয়। এক সময় হঠাৎ দেখা যায় যে উত্তেজিত হয়ে যায় জামাত ইসলাম যখন কথা বলতে থাকেন, হঠাৎ কিছু মানুষ উত্তেজিত হয়ে তারা সভা ছেড়ে চলে যায় এবং বাইরে পরে দেখি যে প্রেসের সাথেও কথা বলে। সো এর ফলে আজকে আর সেই অনুভবটা সবার ভিতরে ছিল না, যে সবাই মিলে আসলে একটা ঐক্যমতের দিকে আমরা যাচ্ছি এবং যুক্তির ভিত্তিতে আসলে আজকের আলাপটা যায়নি। সেই জন্য আসলে কোনো ঐক্য দিকেই আমরা যেতে পারিনি। সেটা হচ্ছে আজকের একটা খারাপ দিক। ভালো দিক হচ্ছে যে জামাত ইসলাম গতকাল না থাকা একটা ঝুঁকির ভিতর পড়ে গেছিল, কিন্তু আজকে দেখা গেল যে ওনারা এসছেন এবং ওরা বলেছেন এক জায়গায় যে তাদের সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের কথা হয়েছে এবং চিফ অ্যাডভাইজার তার কথায় তারা আশ্বস্ত হয়েছেন এবং সেই জন্যই তারা এসছেন। সেটা একটা ভালো দিক, কিন্তু আমি আশাবাদী এখনো। আমার মনে হয় যে পৃথিবীর ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখি যে সংবিধান নিয়ে যখন এরকম আলাপ হয় সেটা 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর। আমার মনে হয় নেপালের বোধহয় 7 বছর, ভারত যখন স্বাধীন হয় তখন 3 বছর, পাকিস্তান যখন তার সংবিধান নিয়ে আলাপ করে, না পাকিস্তান বোধহয় 9 বছর, এবং আপনি পৃথিবীর যে কোনো, ইন্দোনেশিয়া 3 বছর। আনফরচুনেটলি আমাদের এত সময় নাই হাসিব ভাই। ওয়েল, দ্যাট ক্যান বি কোয়েশ্চেন, সময় কতটুকু আছে। ঠিকঠাকভাবে কাজ করতে গেলে আসলে সংবিধান যখন নিয়ে আলাপ হয় তখন এই ধরনের পরিস্থিতি হয়। এটা কিন্তু খুব রেগুলার পরিস্থিতি না, এটাই হয়। যেমন ধরেন
সংবিধান যখন আলাপ হয়, সংবিধান এরকম সভায়, তখন কি হয় যে প্রাথমিকভাবে যখন যারা প্রতিনিধিত্ব করতে আসে তারা দলীয় তাদের অবস্থান সেটা নিয়ে কথা বলে, সেটাই করার কথা। গণপরিষদের আলাপ হবে, সে তার দলের অবস্থানটা জানাবে, সেটাই আসলে সেটাই। কিন্তু আমরা তো এগুলো তো আগেই জানাইছি, আমরা তো লিখিতভাবে। আমি বলছি পৃথিবীর যে কোনো সংবিধান আলোচনা সে প্রথমে দলীয় থাকে। এখন দলীয় অবস্থান থেকে এই ধরনের সভা যে আসলে রাষ্ট্রের বা জনগণের যে স্বার্থ, দলীয় স্বার্থ চাইতে অনেক ভিন্ন না, ওই স্বার্থের জন্য কথা হয়। যেমন ধরেন আমরা যখন দলীয় রাজনীতি করি, যখন আমরা একটা ইলেকশনের রাজনীতি করি, তখন তো আমরা প্রতিপক্ষ, একজন আরেকজনের সাথে আমরা কম্পিট করছি, রাইট? কিন্তু আমরা যখন গণপরিষদ টাইপের আলোচনায় বা ইলেকট্রাল কমিশন আলোচনা আসি, তখন কিন্তু এখানে প্রতিযোগিতার কোনো বিষয় নেই। এখানে আমরা সবাই মিলে রাষ্ট্রের স্বার্থে একটা ঐক্যমত্যে আসতে চাই, রাইট? এইটার তো একটু সময় লাগে। এটা যদি আমরা মনে করি যে যারাই আসবেন তারাই এসেই বুঝে যাবেন, তা না। আসবেন উনি এসে আসলে তার দলের সাথে নিশ্চয়ই মিটিং করে, দলের তো একজন দুইজন প্রতিনিধি এখানে আসতে পারে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে নিজেদের মধ্যে মানে বিভিন্ন দলগুলোর সঙ্গে যেহেতু আগে এই ধরনের প্র্যাকটিসে যেহেতু আমরা অভ্যস্ত না, সো এক ধরনের আস্থার সম্পর্ক তৈরি করা, এই জিনিসগুলো নিশ্চয়ই তাই। সুতরাং তখন দেখা যায় যে না, আসলে উনিও তো একই মানুষ, আমিও তো মানুষ, এবং তখন আসলে মানে অন্য একটা অবস্থায় পৌঁছায়। আমরা বাংলাদেশ যেহেতু একটা মোটামুটি এটার এক ভাষার এক জাতিগোষ্ঠীর মানুষের সংখ্যাই বেশি, একটা ফ্ল্যাটল্যান্ড, হ্যাঁ, তো সেখানে আসলে আমাদের খুব পার্থক্যের জায়গা নাই। এটা গত 2 দিনের আলোচনা কিন্তু পরিষ্কার ছিল। আসলে সবাই, অনেকে মনে করতে পারে বাবা সংবিধান সংস্কার বিষয় তো একটা জটিল বিষয়, সেটা নিয়ে আসলে কি আলাপ হতে পারে, কি আলাপ না হতে পারে, সেটা কতটুকু কে বুঝলো কে বুঝলো না, সেটা একটা বিষয় থাকতে পারে। কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে না, আসলে এটা খুব কমপ্লেক্স ব্যাপার না। সবাই বুঝতে পারে যে স্বৈরাচার কি জিনিস, স্বৈরাচার কি কি পদ্ধতিতে রাষ্ট্রের ভিতর তার ক্ষমতা এক্সারসাইজ করে, এবং তাকে থামানোর জন্য যে কেউ একটা ভালো বুদ্ধি দিলে বুঝতে পারে যে হ্যাঁ, এই বুদ্ধিটা বোধহয় ঠিক। সুতরাং আমরা সেই পরিস্থিতি বা সেই সংস্কৃতিটারই আসলে চর্চা দেখেছিলাম গত 2 দিনের আলোচনায়। আজকের আলোচনায় আমরা দেখলাম যে ভিন্ন কথা, এবং সন্দেহ বলবো, অনেকে সন্দেহবাদিকতা বলবে, বাট আমার কাছে খুব পরিষ্কার যে এই আলাপটার, এই গন্ডগোলটার পিছনে যারা কাজ করেছেন তারা আসলে প্ল্যান করে এসছে। আচ্ছা, তাহলে তারা পূর্ব পরিকল্পিতভাবেই ধরে নিয়েছেন যে এই ধরনের একটা কিছু হবে। আচ্ছা, তো মানে তাহলে মানে প্রথম কথা হলো, আমার কাছে একটা জিনিস মনে হয় যে ধরেন যে এই যে একটা হলো, এক ধরনের ওয়ার্কআউট হচ্ছে, তারপরে আবার ওনাদেরকে ধরেন যে এক ধরনের রিজলিউশন করে ওনাদেরকে আবার ফেরত আনা গেছে, আলোচনাটা যে দ্বিতীয় দিন বা তৃতীয় দিন, এখন দ্বিতীয় পর্যায়ে তৃতীয় দিন সম্পন্ন হয়েছে, এটাও কিন্তু একটা অ্যাচিভমেন্ট কিন্তু হাসিফ ভাই। এটা ভণ্ডুল হয়ে যেতে পারতো যে কোনো সময়, মনে হয় না? এখানে আসলে বেশিরভাগ মানুষই তো এই অভ্যুত্থানের যে আসলে আমাদের শহীদ বলেন বা নিজেদের বলেন, এবং নিজেরাও তো আসলে যারা রাজনৈতিক দল, এখানে তো আওয়ামী লীগের পক্ষের রাজনৈতিক দলরা প্রকাশ্যে যারা পক্ষে ছিলেন তারা যেহেতু নাই, বাকিরা তো কম বেশি অত্যাচারের মধ্যেই ছিলেন। তো আজকে অদ্ভুত ব্যাপার হচ্ছে যারা একটু কম অত্যাচারিত তারাই আসলে সেই অবস্থায় করেছে। কিন্তু তাহলে হাসিফ ভাই, এই ধরনের সিচুয়েশন যাতে আর না হয়, যাতে আমরা আসলে এই আলোচনাটা যাতে একটা সফল সমাপ্তির দিকে, পরিণতির দিকে যাতে নিয়ে যেতে পারি, এই জন্য আপনার কাছে কি মনে হয় কি করা যেতে পারে? দলগুলো কি করার আছে, বা ঐক্য কমিশনেরও কি করার আছে? ইটস অলরাইট। হ্যাঁ, তো না, এগুলো তো আসলে সব শেখার বিষয়। বাংলাদেশের এই প্রথম আমরা শিখছি, সবাই শিখছি যে কি করতে হবে, একটা লার্নিং ফেজ আছে। হ্যাঁ, ঐক্য কমিশনও শিখছেন, আমরা সবাই শিখছি, আমরা সবাই চাচ্ছি যে সংস্কার হতেই হবে। সুতরাং আমার কাছে মনে হয় সেই শক্তির কাছে আসলে অন্য সব শক্তি আসলে কিছু না। সুতরাং বুদ্ধি একটা বের হবে কি করতে হবে, যেটা স্ট্রাকচারাল প্রবলেম, সেটা হচ্ছে ধরেন আমরা একটা মিটিং করছি, সবাই একটা ভালো ফলের জন্য চেষ্টা করছি, হ্যাঁ, তো এখন ধরা যাক যে এই মিটিংটায় সবাই যে কোনো একটা আইডিয়ার পিছনে ভেটো দিতে পারে, রাইট? সবার ভেটো দিলেই সেটা বন্ধ হয়ে যাবে। ধরেন আপনি 5 জনের একটা মিটিং করলেন, সেখানে ভেটোর পাওয়ার দিলেন একজনে,
পাঁচজন, যেহেতু আমরা পাঁচজনের মানে কথাবার্তা বলে যিনি ভেটো দিলেন তার সাথে কথাবার্তা বলে তার ভেটোটা সরাতে পারবেন। ইমাজিন এখানে আপনি সংখ্যাটা বাড়ায় দিলেন 60 জন, 60 জনের কাছে ভেটো পাওয়া গেছে। তাইলে আপনার দুইটা অপশন আছে। একটা হচ্ছে যে আপনি মানে আলাপ আলোচনার ভিতরে তাকে মানে বোঝানোর চেষ্টা করতে পারেন, কিন্তু যদি 5 জন ভেটো দেয় 5 জনকে বোঝাতে গেলে বা তাকে ঐক্যমত্যে আনতে গেলে এটা বেশ কঠিন ব্যাপার। সুতরাং স্ট্রাকচারালি যেহেতু ঐক্যমত্যের বিষয়, সেখানে ভেটোর একটা পাওয়ার এবং সেটার যে বিপদ সেটা আমরা বুঝতে পারলাম। তার মানে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে আসলে আমাদের সামনে এগোতে হবে যদিও ভেটো থাকে তারপরে। রাইট। এখন এটার একটা সলিউশন হচ্ছে যে আপনি বলতে পারেন যে আলাপটা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত ভেটো যাবে, বা আপনি আরেকটা সহজ সমাধান হচ্ছে যে আপনি চিন্তা করবেন যে মানে অলমোস্ট ঐক্যমত্য। হ্যাঁ, সংবিধান নিয়ে যে কোনো দেশে যখন কাজ করা হয় তখন এটা কোনোদিনও ধরা হয় না, সবাই সমঝোতার কথা বলে। কেউ বলেন যে ভোটে যে মেজরিটি হবে সেটাই সংবিধানে ইনক্লুড হবে, বিকজ এটা জাতীয় ঐক্যমত্যের দলিল। কিন্তু যারাই করে তারাই আবার 100% ঐক্যমত্য হবে সেটা মনে করে না, সেটা ইমপ্র্যাকটিক্যাল, আসলে সম্ভব না। রাইট। সেই জন্য তারা মনে করে ওভারওয়েলমিং মেজরিটি। যেমন আমার যতটুকু মনে আছে বোধহয় ইন্দোনেশিয়ায়, আচ্ছা আমি কোট না করি, আমার কাছে মনে হয় 98%, 99%। যদি 98% ঐক্যমত কি সম্ভব? 98%ই সম্ভব। আমি তো মনে করি বাংলাদেশে আমরা যে আমি তো আই উড বি মোর দ্যান হ্যাপি যদি 70% হয়। গত 2 দিনের অভিজ্ঞতা ছিল এটা 98%ই হইতো। আচ্ছা, বাংলাদেশ ফ্ল্যাটল্যান্ডের কথা বললেন, এটা 100%ই হইতো। আচ্ছা, যদি আমরা কল্যাণের কথা চিন্তা করি, যদি আমরা মনে করি আমাদের একটা দায়িত্ব দেওয়া হয়েছে একটা ঐক্যমত্যে পৌঁছানো, সুতরাং যদি 19-20 হয় তাহলে আমরা বলবো এটা 19-20 ঐক্যমত্যে চলেছে। এই যে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন বাংলাদেশে গত 10 বছর ধরে এই সংস্কার কি সংস্কার লাগবে, কিভাবে সংস্কার লাগবে সেটার ব্যাপারে আমরা পরিশ্রম, রাষ্ট্রীয় অত্যাচার সব সহ্য করে এসেছি, কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনের ভিতরকার মিটিংয়ে আমরা নিজেদের সিদ্ধান্তই হচ্ছে যে আমরা খুব শক্ত অবস্থান নিতে চাই না। আমরা যদি সংস্কারের পথটা শুরু হয়, কিছু মেজর সংস্কার যেটা আসলে স্বৈরাচার ফিরে আসাটাকে বন্ধ করতে পারে, তাতে আমরা খুশি। সেটা আমাদের মতামত না হোক সেটার ব্যাপারে আমাদের কোনো মানে দ্বিধা নাই। যেমন আজকেও আলোচনাটা শুরু হয় এনসিসি দিয়ে, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল। রাইট, আমি সেই আলাদা এনসিসিটা কি করছি যে আমাদের অনেকগুলি সাংবিধানিক পদ আছে। আমাদের ইলেকশনের কমিশনের একটা সাংবিধানিক পদ, আমাদের পিএসসি সাংবিধানিক পদ, আমাদের দুর্নীতি দমন কমিশন সাংবিধানিক পদ, এবং আমরা যদি তত্ত্বাবধায়ক সরকারে যাই সেটা সাংবিধানিক পদ। এখন এটার কে আসলে প্রধান হবে, এই পদে আসলে কিভাবে আমরা করব? এখন বাংলাদেশে পদ্ধতি কি, ওই প্রধানমন্ত্রী নিজে যাকে ইচ্ছা করবেন তিনি। এখন আমরা দেখেছি তার ফলে বাংলাদেশ কি পায়। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনকে কাজে লাগায় বিরোধী দলকে হেনস্থা করার জন্য, বেসিক্যালি দুর্নীতির একটা ক্লিন শিট দেওয়ার জন্য। এবং ইলেকশন কমিশনের কাজ হচ্ছে যাতে ইলেকশনটা দলীয় হয়। সুতরাং আমরা পিএসসি কাজ হচ্ছে যাতে শুধু দলীয় লোকদেরকে মানুষজন রিক্রুট হয়। সো আমরা তার মানে আমরা এটা খুব পরিষ্কার যে এই অবস্থা যদি কেউ স্বৈরাচার ফিরতে পারবে না এটা চায়, তাইলে সে এই ব্যবস্থার পরিবর্তন চায়। এটা 100% মানুষ এখন এই অবস্থায় স্বৈরাচার চাবে না বা স্বৈরাচার থাকুক এরকম মানুষ কি আসলে কোনো রাজনীতিবিদ হইতে পারে? নিশ্চয়ই হইতে পারে। সে আসলে তার রাজনীতি করার কোনো অধিকারই নেই আসে সে যদি স্বৈরাচার চায়। এখন তার মানে 100 জনই তো রাজি হবে, অন্তত গণঅভ্যুত্থানের পরে এটা 98% কেন 100%ই হওয়ার কথা। এখন প্রশ্নটা হচ্ছে যে কি হলো এই এনসিসির বিষয়ে। এনসিসির বিষয়ে আমরা দেখলাম যে অদ্ভুতভাবে যে এই এনসিসির কনসেপ্ট না, এই যে কনসেপ্টটা যে এই কনস্টিটিউশন পোস্টে যাদেরকে আমরা পদায়ন করব সেটার একটা সমাধান ঐক্য কমিশনের প্রস্তাবে আছে। সেই সমাধানের যে প্রস্তাব যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন থাকতে হবে
যে ইন্ডিপেন্ডেন্ট কমিশন আসলে এই পদগুলিতে কারা আসবে নিয়োগ দিবেন। এগুলো হচ্ছে সাংগঠনিক পদ, কি বলে এটাকে, সাংবিধানিক। সাংবিধানিক। এখন এখানে তো আসলে 100% রাজি না হয়ে কোনো উপায় নাই। কেউ কি মনে করছে যে নির্বাচন কমিশনার যেভাবে নিয়োগ হতো সেটা কি চলবে? সেটা তো আসলে কোনো সুস্থ মনের মানুষ চিন্তা করতে মনে করার কথা না, রাইট? স্পেশালি যারা এই অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদের ভিতরে তো যারা এই অত্যাচার অনাচার তাদের তো হওয়ার কথা না। সুতরাং আমি 100% তো মনেই করি এটা। কিন্তু কি হলো আজকে আমরা হঠাৎ দেখলাম যে কিছু অংশের মানুষ এটার ব্যাপারে আসলে অবস্থান নিচ্ছে এইভাবে, এবং খুব অদ্ভুত যুক্তি শুনলাম। একটা যুক্তি শুনলাম যে রাষ্ট্রের যে তিনটা দিক, আমাদের এক্সিকিউটিভ, আমাদের লেজিসলেটিভ এন্ড বিচার বিভাগ, এটার উপরে বলে আরেকটা হয়ে যাচ্ছে। এটা খুব অদ্ভুত যুক্তি। হ্যাঁ, এটা কেমনে উপরে হলো? কারণ এদের কাজটাই হচ্ছে আসলে এই সাংবিধানিক পজিশনগুলি ফুলফিল করা, ঠিক আছে? রাইট। তো আমার কাছে আর কি খুব আরেকটা যুক্তি শুনলাম যে না, এটা সংবিধানে এইসব জিনিস এত ডিটেইল যদি রাখা হয় তাইলে আসলে এটা সংবিধান অনেক ভারী হয়ে যাবে। মালদ্বীপের সংবিধানের মতো 3000 পৃষ্ঠার সংবিধান কেউ পালন করবে না। আরে সাংবিধানিক পদায়ন কি হবে? তো সংবিধানই থাকবে নাকি সেটা থাকবে না? সুতরাং আমার মনে হলো আজকে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু অংশ আপনার আগে থেকে ঠিক করে রেখেছেন যে তারা আসলে বিরোধিতা করবে। তো আজকে দ্বিতীয় আরেকটা বিষয় আলাপ হয়েছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন। রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে ঐক্য কমিশনের দুই ধরনের প্রস্তাব আছে। বিফোর মুভ অন, তার মানে হচ্ছে যে প্রথম যে এজেন্ডাটা আমাদের এসিসির ব্যাপারে, এখানে কিন্তু একটা অল্টারনেটিভ প্রপোজালও ছিল নাগরিক কমিটিতে থেকে, এপিসি সম্ভবত, এপিপিসি অ্যাকচুয়ালি অল পার্টি পার্লামেন্টারি। এখানে যে আলাপটা হয়েছে সেটা হচ্ছে যে অনেকে এনসিসি নামটার ব্যাপারে অনেকে প্রশ্ন আছে। তো সেই জন্য আসলে ফোরামের ভিতরে অনেকেই এই নামটা পরিবর্তনের কথা বলেছে। তিনটা জিনিস, নাম, আরেকটা হচ্ছে যে এটার নিয়োগ কি কি, কারা কারা এটা মেম্বার হবে, আর 3 নাম্বার প্রশ্ন হচ্ছে এদের কাজের পরিধি কতটুকু হবে। এই তিনটা নিয়ে আলাপ হচ্ছে। কিন্তু একমতে যাওয়া যায় নাই, বলা হচ্ছে যে নেক্সট দিন পরবর্তী উইকে আমরা না, একমতে যাওয়া যায় না। তো খুব ইন্টারেস্টিং এই ধরনের যে নামেই ডাকি না, এপিপিসি বলি নাকি এনসিসি বলি নাকি এটা অন্য কমিটি বলি, অন্য কোনো একটা নিয়োগ কমিটি, খুব মনে হলো একটা ভেরি সিম্পল নাম। সো এই ধরনের কমিটি লাগবে কিনা যেটা একদমই অবভিয়াস, সেটা নিয়েই দেখা গেল আপত্তি করা হলো। মজা হচ্ছে আমাদের বাসদের বন্ধু, ওনাকে জিজ্ঞেস করা হলো যে ভাই আপনি কি পক্ষে না বিপক্ষে? তো উনি খুব পরিষ্কার ভাবেই বললেন যে এটা পক্ষে বিপক্ষে এটা বলা যায় না, এত সহজে ইয়েস নো বলা যায় না। উনি কি সব একটা বড় একটা বক্তৃতা দিলেন। হ্যাঁ, বোঝা গেল বক্তৃতার পরে পক্ষে বিপক্ষে। তারপরে আবার খুব ইন্টারেস্টিং, সিপিবি বললেন যে হ্যাঁ, ওনারা স্বীকার করেন যে এটা করার প্রয়োজন, কিন্তু এখনই না। তার মানে হচ্ছে এই শতাব্দীতে না, পরবর্তী শতাব্দীতে সম্ভব হতে পারে মনে হইলো আর কি। সুতরাং বোঝাই যায় যে এরকম একটা সিম্পল মানুষের যেটা প্রয়োজন, বাংলাদেশের কোনো মানুষকে বুঝানো হলে সে এটার বিরুদ্ধে কথা বলার কোনো সম্ভাবনাই নাই। ওনারা দেশের মানুষের পক্ষের রাজনীতিবিদ হয়ে ওনারা আসলে এই ধরনের বিষয়ে একটা। কিন্তু হাসিব ভাই, আমার কাছে একটা জিনিস, মানে আমার একটা কনসার্ন যে এই যে পুরো সারাদিনের প্রোগ্রামটা কিন্তু লাইভ হলো বিটিভিতে, তাহলে বাংলাদেশের জনগণের সামনে কিন্তু আজকে যা কিছু এখানে ড্রামা হলো বা বিরোধিতা হলো, এক ধরনের আপনার কথা অনুযায়ী যে এটা আসলে একটা গণঅভ্যুত্থানের স্পিরিটের বিপরীতে একটা অবস্থান নিলেন, এই পুরো জিনিসটা কিন্তু ডকুমেন্টেড, বাংলাদেশের জনগণ কিন্তু এটা সাক্ষী। হ্যাঁ, মানে সেটা সাক্ষী। তো যারা জনমানুষের রাজনীতি করেন তাদের জন্য এটা আপনার সমস্যা। আচ্ছা, কিন্তু যারা সিটের রাজনীতি করবেন তাদের তো আসলে জনগণের ম্যান্ডেটের পার্টির নমিনেশন পাইলে যারা ভাবে যে এটাই আমার মনে হলো। আচ্ছা, ঠিক আছে, আমরা কিন্তু অদ্ভুত হচ্ছে যে
কিন্তু আমরা অবশ্যই আশা করব যে আসলে এই আলাপটা, কারণ এই না, এখানে শুধু আশা করার বিষয় না, এখানে আসলে প্রথমে যে আমি বললাম সিস্টেমের যে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে ভেটো পাওয়ার থাকলে আসলে যে কোনো একটা আলোচনা ভণ্ডুল হয়ে যাচ্ছে। তার মানে আমাদেরকে একটা মানে পদ্ধতি বের করতে হবে যে কেউ যদি আসলে এই আলাপটাকে ভণ্ডুল করে দিতে চায়, তাইলে কিভাবে তাকে ভণ্ডুলের বিষয় থেকে ঠেকানো যাবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সো সেটা আসলে একটা খুব পরিষ্কার ধারণা, কারণ আমরা তো মানে চলাকালীন সময় এবং পরবর্তীতে সাথে যারা জড়িত সবার সাথেই কথা বললাম, এবং বোঝা গেল যে এটা সবার কাছে খুব পরিষ্কার, রাত দিনের মতো পরিষ্কার, যে এটা আসলে কেউ অনেস্টলি এই পজিশনটা কেউ নিচ্ছে না, এটা পূর্ব নির্ধারিত ভাবে নিচ্ছে। যেহেতু এটার ব্যাপারে একটা ঐক্যমত্য আছে, তো আমার ধারণা এটার পরবর্তীতে এটা একটা সমাধান বের করা কঠিন হবে। কিন্তু হাসিব ভাই, আমি আরেকটা জিনিস একটু বলি, যেমন ধরেন যে বিএনপি যে এসিসি নিয়ে, আমি বারবার বোধহয় শব্দটা ভুল করতেছি, এনসিসি নিয়ে, বিএনপি যেহেতু এনসিসি নিয়ে তাদের ঘোষিত কিন্তু অবস্থান একদম শুরু থেকেই যে তারা এনসিসি আসলে চান না, তাহলে আমরা তো জানি যে আজকের দিনটা আসলে এরকমই আসতো। মানে আমরা কি প্রিপারেশন নিলাম, ঐক্য কমিশন কি প্রিপারেশন নিলেন, মানে বিএনপির সঙ্গে কি আমরা কেউ এর মধ্যে বসছি কিনা, বাইল্যাটারাল হোক বা এনসিসি, আমি বলতেছি যে ঐক্য কমিশন কি তাদের সঙ্গে কোন একটা আলাপ কি করছেন কিনা, যাতে একটুখানি হইলো কাছাকাছি যাওয়া যায়। ঐক্য কমিশন তো তাদের সাথে দীর্ঘ সময় আলোচনা করেছে, করার পরেও বিএনপির পজিশন এই। আচ্ছা, এখন ঐক্য কমিশনের ভিতরে আসলে আমরা যে যাচ্ছি, আমরা কি আমাদের পার্টির যে পজিশন আছে সেটা বলতে যাচ্ছি? যদিও আমরা সেটাতে অনেক সময় নষ্ট হচ্ছে দেখি আমরা, যে পাবলিক মানে পার্টির যে পজিশন সেটা বলার ব্যাপারে। তো আসলে কিন্তু আমরা বলার চাইতে শোনার জন্য যাচ্ছি, এবং শোনার মাধ্যমে শিখতে চাচ্ছি যে কোন সমাধানটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে মঙ্গলজনক, পারলে একটু কনফ্লিক্ট রিজলিউশন। হ্যাঁ, সুতরাং মঙ্গলজনক কোনটা, বেশি মঙ্গলজনক, কম মঙ্গলজনক, এই আলাপটা হতে পারে। তার মানে হচ্ছে যদি মঙ্গলজনক হয়, সেটা আমার পার্টির পজিশনের যদি বাইরেও হয়, তাইলেও আমার সেটা গ্রহণ করা দরকার। অ্যাবসলিউটলি। আমি দেখলাম যে আপনি কিন্তু আজকে আপনার পার্টি, মানে আমাদের পার্টি পজিশনের বাইরে গিয়ে আপনি কিন্তু এপিপিসি নিয়েও এক ধরনের, না, আমি বলছি যে আমার যেটা মনে হচ্ছে যে দুর্বলতা, আমি বললাম তিনটা জিনিস। নামের ব্যাপারে আমার কোনো পজিশন নেই। দুই নাম্বার হচ্ছে যে এখানে যারা এটা সদস্য হবে, সেটা নিয়ে আমার মনে হয়েছে যে এখানে 9 জন মেম্বার আছেন, 9 জন মেম্বারের মধ্যে প্রধানমন্ত্রী এবং উচ্চ কক্ষে, ধরলাম যে উচ্চ কক্ষের যিনি স্পিকার উনি তার দলের, বাকি 7 জন রাষ্ট্রপতি, আসলে রাষ্ট্রপতিও তার দল। রাষ্ট্রপতি বলা হচ্ছে যে এটা তো could be from other parties। না, রাষ্ট্রপতি তো এটা ইলেকট্রাল কলেজ থেকে হচ্ছে, এটা তো শুধু না, দুইটা পজিশনই তো হচ্ছে ইলেকট্রাল কলেজ আসতেছে। সুতরাং এখানে রাষ্ট্রপতি মানে সরকারি দলের না। তো এখন 2 জন মাত্র তার দলের, 7 জন তার দলের বাইরে হইতে পারে আর কি, বাইরে হওয়ার সম্ভাবনাটা বেশি। হ্যাঁ, মানে বিরোধী দলীয় প্রধান তো আর তার দলের হবে না। তারপরে আপনার 2টা আছে বিরোধী দলীয় স্পিকার, উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষের, তার দলের না, ডেপুটি স্পিকার। আর উচ্চ কক্ষের স্পিকার, নিম্ন কক্ষের স্পিকার তো উচ্চ কক্ষের স্পিকার সরকারি দলের হবে। কিন্তু আমাদের যে ইলেকশনের যে তথ্য, তা আপনাকে বলে যে বাংলাদেশে 35% ভোট পেয়েও আসলে সরকার গঠন করা হয়েছে, 91-96। সুতরাং উচ্চ কক্ষে তো 60%-এর বেশি বিরোধী দল পাবে। সুতরাং উচ্চ কক্ষের স্পিকার বিরোধী দল থেকে আসার কথা। এখন বাংলাদেশের বাস্তবতায় একটা রাজনৈতিক দল যদি মনে করে নির্বাচন কমিশনার ঠিক করবে হচ্ছে এমন একটা কমিটি, যেই কমিটি তার রিপ্রেজেন্টেটিভের চেয়ে বেশি, আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে চাই, যে ঐক্যমত্যে পৌঁছাতে গেলে এটা একটা ইস্যু হতে পারে। যারা মনে করবে তারা সরকার গঠন করবে, তারা বলতে পারে যে এইটা আমরা রাজি না। কারণ শক্তির ভারসাম্য আমাদের সবসময় বুঝতে হবে। আমি খুব একটা আইডিয়ালিস্ট জায়গা থেকে বললাম, শক্তি না বুঝে তাহলে কিন্তু বিপদেই পড়তে হয়।
এবং বাংলাদেশের ইতিহাসে এই শক্তির ভারসাম্য না বোঝার বহুত উদাহরণ আছে এই ভূমির ইতিহাসে। এখন দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে যে এর কাজের পরিধি কি, পরিধির ব্যাপারে আমার অবস্থান বা আমার এই কথাবার্তার মাধ্যমে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে সামরিক বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর প্রধানদের আসলে এইটাকে যদি আমি এই এনসিসি বা যাই বলি এটার ভিতরে দিয়ে দিই, তাতে আসলে দেশের অস্থিতিশীল হবে। এটা আসলে সামরিক বাহিনী তখন একটা কার কাছে রিপোর্ট করবে, রাইট? একটা যুদ্ধাবস্থার সৃষ্টি হলে আসলে এইরকম একটা বডির কাছে একটা সামরিক বাহিনী রিপোর্ট করে না। সামরিক বাহিনী প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করতে হবে, যদিও রাষ্ট্রপতি হচ্ছে তাদের প্রধান। এই ধরনের বডিতেও কিন্তু জরুরি পরিস্থিতিতে এক্সিস্টও করে না, রিজলভ হয়ে যায়। মানে সেই সময় আপনারা নিয়োগ করেন না, রাইট? আমার মনে হয় যে পৃথিবীর প্রায় আমার মতে প্রত্যেকটা রাষ্ট্র, আমি জানি না এরকম কোনো রাষ্ট্র আছে কিনা, যেটা হচ্ছে সরকার প্রধান যিনি হন তিনি আসলে সামরিক বাহিনীরও মানে দায়িত্ব তার কাঁধেই থাকে। তো সেই জন্য আমি মনে করি না যে এনসিসি সামরিক বাহিনীর যে দায়িত্বটা দিয়েছে সেটা আসলে ওয়াইজ হয়েছে। দ্বিতীয় যেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল পজিশন, অ্যাটর্নি জেনারেল তো সরকারের হয়ে কেস করবে, তো সেটা কে হবেন সেটা আসলে সরকারের উপরে নির্ভর করার কথা। তো সেই জন্য আসলে এই জায়গায় আমি ওই এপিপিসির কথা বলিনি, আমি বলছি এনসিসি। কিন্তু এনসিসি আমি এই কাজের পরিধির ব্যাপারে আমি একটা আর্গুমেন্ট, এই অবজারভেশনের ক্ষেত্রে ধরেন যে বিকল্প প্রস্তাবটা, কারণ আমরা তো আসলে সবাই শিখছি। ভেরি মাচ ক্লিয়ার। পরবর্তী যে আলাপটা হয়েছে, আমরা জানি যে 3টা এজেন্ডা ছিল, কিন্তু দুঃখজনক যেটা বলতে হবে, দুঃখজনক যে এই 3টা জিনিসের ব্যাপারে ওই যারা আপনার গন্ডগোল করলো তারা আসলে ওই লেভেলের আলোচনাটাকে, কিছু আলোচনা হয়েছিল কিন্তু ওই আলোচনায় থাকতেও দেননি। তারা আসলে এই ধরনের কোনো কিছুই না, মনে হলো যে কোনো সংস্কারের দরকার নাই। ওনারা বলেছিল যে ইলেকশন হোক, ইলেকশনের পরে যারা আসবে তারা আলাপ আলোচনার মাধ্যমে করবেন, মানে অ্যাজ ইফ তারা যে আলাপ আলোচনা করবেন সেটাই হচ্ছে সবচেয়ে মহান আলোচনা। আমার মনে আছে, আমি শুনছিলাম যে এরকমও বলতেছিলেন। কিন্তু ওখানে মজার ব্যাপার হচ্ছে ওইখানে যে বিরাট প্রশ্ন যেটা আমি করেছি যে তাহলে নির্বাচন কমিশনার যে ইলেকশনটা হবে সেই নির্বাচন কমিশনার কাকে দিয়ে কি করবেন, তো সেটার আসলে উত্তর ওনারা দিতে পারেন। এবং আমার মনে আছে যে একটা ইন্টারেস্টিং একজন বলতেছিলেন যে আপনারা 16 বছর ধরে এত টেনশন করতেছেন, 50 বছর আমাদের তো এত খারাপ অবস্থা ছিল না, এরকম আর কি, অ্যাজ ইফ আমরা মানে। এনিওয়ে, আমি পরবর্তী আলাপটা আমরা যাই রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিয়ে। আমার মনে আছে যে আমরা আসলে আজকে সারাদিন প্রথমে 4টা পর্যন্ত, মানে 11টা থেকে 11টায় তো আমরা শুরু করতে পারিনি, বোধহয় 11:30টার মতো বাজছিল, 4টা পর্যন্ত আমরা আসলে এনসিসি নিয়ে আলাপ করলাম। এবং এরপরে সমাধান করতে না পারে আমরা তখন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে আলাপ গেলাম। 4টা বাই দ্য টাইম রাষ্ট্রপতির আলাপটা হলো তখন আসলে ওই পরিবেশটাই আসলে একটুখানি দূষিত হয়ে গেছে। সুতরাং সেখানে আসলে আমার মনে হয় যে ট্রাস্টের বিষয়টা যেটা আসলে মন খুলে বলা, সেই মন খুলে বলার জিনিসটা ছিল না। এবং আমার মনে হয় আজকে যারাই উপস্থিত ছিলেন, যারাই মানুষের পক্ষে রাজনীতি করেন, তাদের জন্য আসলে খুব একটা দুঃখজনক দিন ছিল। সুতরাং ওই আলাপটা যে খুব বেশি গড়িয়েছে তা না, তারপরেও ঐক্য কমিশনের একটা সমালোচনা করতে হয়। তারা এটার ক্ষেত্রেও যেমন 2টা সলিউশন বলছেন, নারী পার্টিসিপেশনের ক্ষেত্রে ওনারা 2টা সলিউশন বলছেন, একটা সাংবিধানিক কমিশন থেকে, একটা আপনার নির্বাচন কমিশনের থেকে, নির্বাচন সংস্কার কমিশন থেকে। আর এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও এরকম 2টা সমাধান এসছে। এটাতে আসলে আলাপটা আরো জটিল হয়েছে, কারণ সবাই তার নিজের একটা সমাধান বলতে চায়। নতুন কমিশন যদি 2টা বলে তাহলে আসলে মানে অপশন অনেক বেড়ে যায়। তো অপশন 2টার কথা কিছুটা বলি যে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, সংবিধান সংস্কার কমিশন মনে করেন যে 2 কক্ষের নির্বাচিত প্রতিনিধি এবং প্রত্যেকটা জেলা কমিটি এবং সিটি কর্পোরেশন থেকে একজন করে, এটা একটা ইলেকট্রাল কলেজ, এই ইলেকট্রাল কলেজ আপনার তারা নির্বাচন করবেন। উভয় কক্ষ মানে হচ্ছে যে আপনার এখানে ধরেন যে 500 উভয় কক্ষ, সো 500 জন ধরলাম আমরা, যদি মতো হয়। জেলা সমন্বয় কাউন্সিল থেকে হচ্ছে 64, এবং এরপরে হচ্ছে সিটি কর্পোরেশন গুলো থেকে ধরলাম যে 12টা, অ্যাকচুয়ালি 10 বা 12টা।
সো অ্যাকচুয়ালি 500 ধরেন যে 75টার মতো সে অ্যারাউন্ড জি 575 ভোটে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার এটা হচ্ছে একটা প্রস্তাব। এটা হচ্ছে আমাদের সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব। Right. আর নির্বাচন কমিশনের প্রস্তাব হচ্ছে নির্বাচন যে ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অ্যাকচুয়ালি। তো তাদের প্রস্তাবটা হচ্ছে যে এটা কত 70,000 70,000 তার মানে হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে মানে সেই উপজেলা পরিষদ সবখানে নির্বাচিত যারা প্রতিনিধি থাকবে রাইট তাদের থেকে মানে একেবারে আপার হাউস থেকে না অ্যাকচুয়ালি জাতীয় উভয় কক্ষ সো আপার হাউস থেকে একেবারে ইউনিয়ন পরিষদে যারা চেয়ারম্যান নির্বাচিত পর্যন্ত থাকবে ইয়ের কথা মনে পড়ে যায় ওই আইয়ুব খানের একটা কি বলে ডাইরেক্ট ইলেকশন কি জানো তো ডাইরেক্ট সো এইটা আসলে দুইজনের তো এটা আসলে আলাপটা খুব বেশি আগায় নেই এবং ওইখানেও একই পজিশন একই মানুষজনের যে রাষ্ট্রপতি যেভাবে নির্বাচিত হয় ওনারা সেটার পক্ষে আছে যে মানে as if they are very much amazed with the performance of our রাষ্ট্রপতি। তারা আপনার এই যে মনে হলো যে এই 15 বছরের যে অভিজ্ঞতা সেই 15 বছরের অভিজ্ঞতা আসলে তারা না কিন্তু হাসিব ভাই আমি কিন্তু দেখছি যে বিএনপি কিন্তু যেটা বলছেন বিএনপির প্রতিনিধি সালাউদ্দিন সাহেব তিনি বলছিলেন যে নীতিগতভাবে উড়াই দিচ্ছি না কিন্তু 70,000 এটা ফিজিবল না। তো তাহলে তো প্রথম অপশনটা তো আছে এখানে মাত্র 550 জন বা 500 না বিএনপি এই ব্যাপারে আমি বললাম তো আলাপটা আসলে ওই জায়গায় যায়নি। আমার ঐক্য কমিশনের কাছে প্রস্তাব হচ্ছে এটা আমরা গত দিনও দেখেছি আজকেও দেখলাম আসলে কোনো একটা বিষয় নিয়ে আলাপ হলে প্রথমে ভেঙে ভেঙে আলাপটা করতে হবে। প্রথমে বলতে হবে যে নীতিগতভাবে একমত এই জিনিসটা আমাদের কি চেঞ্জ হওয়া দরকার তারপরে হচ্ছে যে এটার কোনো প্রক্রিয়া যেমন আমরা যদি এনসিসির কথাই ধরি তাহলে এনসিসি টাইপ যে নামেই ডাকি না কেন এটার দরকার আছে সেটার ব্যাপারে ঐক্যমত আছে। 2 নাম্বার হবে যে এনসিসি আসলে কারা এনসিসি সেই আলাপটা এবং 3 নাম্বার হচ্ছে এনসিসি তো এক একটা ঐক্যমত আসলে তার পরের ধাপে যাওয়াটাই আসলে ঠিক রাইট। হাসিব ভাই সো আজকে মানে সো তৃতীয় দিনের এই দ্বিতীয় ফেজের যে তৃতীয় দিনের যে আলাপ এবং আজকে একটা মানে উত্থান দিন ছিল মানে আপনার আশাবাদিতা কতটুকু? গতকালকে তো আমরা খুবই ইন্সপায়ার্ড ছিলাম মোর দ্যান স্যাটিসফাইড ছিলাম। না আমার মনে হয় যে আমাদের দেশ তো অনেক মানুষ তো রক্ত দিয়েছে সুতরাং আমাদের এত সহজেই আসলে আশাহীন হওয়ার কোনো সুযোগ নাই। একটা আশা ছিল যে খুব সহজেই আমরা খুব কম সময় পেয়ে যাব তো সেটা হচ্ছে না ঠিক আছে কিন্তু আমরা তো ছাড়বো না রাইট দ্যাটস দ্য স্পিরিট আমরা তো রাস্তা ছাড়ি নাই হাসিনার আমলে সেটাই সো আমরা ছাড়বো না আমরা ইনশাআল্লাহ আমরা যেটা বলবো যে আমাদের দেশের মানুষ আসলে দেখছেন যে আজকে কি হয়েছে কালকে পত্রিকাও দেখবেন তো তারা আসলে আওয়াজ তুলেন দেশ আমাদের সবার তারা আওয়াজ তুলেন যে এইসব সহ্য করা হবে না এই আগের দিনের এইসব সহ্য হবে না হ্যাঁ যে সরকারি দলের সাথে মিলবো আর এসব সংস্কার করব না আর এই মসনদ টিকায় রাখবো এগুলি আর হবে না। আমি বলতে চাই যে যেই ক্ষমতায় আসেন না কেন ক্ষমতায় যদি এইভাবে আসার চেষ্টা করেন তাইলে আপনি 5 বছর কাটানোর কোনো সম্ভাবনাই নেই। সেই বাংলাদেশ আর বাংলাদেশ এখনকার বাংলাদেশ এই 24-এর বাংলাদেশ আর 25-এর বাংলাদেশ এক বাংলাদেশ রাইট আপনারা কোনোভাবেই পারবেন না। সুতরাং যেটা করেন যে সুযোগটা আছে ঐক্যমত্য আসতেছে এটা খুব সহজ ব্যাপার। আমরা সবাই দেশের কল্যাণের ব্যাপারে চিন্তা করলে যেই বুদ্ধি আসতেছে সেটাতে আমরা ঐক্যমত্য পৌঁছানো খুব সহজ ব্যাপার। সেই ঐক্যমত্য আনেন ওই ধরনের বুদ্ধি করেন যদি ওই রকম বুদ্ধি হয় তাইলে সেটাতে আপনারই বিপদ। জি আমরা হাল ছাড়ছি না এবং আমরা বাংলাদেশের জনগণকেও এই আহ্বানটা রাখছি যে আপনারা সোচ্চার থাকেন আপনাদের জায়গা থেকে এবং আপনারা পুরো জিনিসটা খুব ভালোভাবে দেখেন বুঝেন এবং আপনাদের মতামত দেন আপনাদের কথাগুলো বলেন এবং আমরা সেই আশা রেখে আজকে আমাদের আলাপ শেষ করি। সেই আশা এবং সেই আহ্বানে আমরা আজকে আমাদের আলাপ শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে আমরা ইনশাআল্লাহ আবারও এই কালকেও আমাদের আছে আমরা চেষ্টা করব যে প্রতিদিনের যে আপডেটটা সেটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার। সবাইকে সেই পর্যায় পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।